শুভ সকাল আমাদের প্রাত্যহিকীর বন্ধুদের। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী। মৌলি, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে যে স্টুডিওতে আসার পথে সকালবেলায় আবহাওয়ার কি পরিস্থিতি দেখলে? মানে বর্ষা এই যে ফিরে যাবে তার কেরামতি দেখাচ্ছে ফিরতি পথে, নাকি শরতের মেঘ কোথাও উঁকি দিচ্ছে? মানে পরিস্থিতির কি উত্তম কিছু দেখলে? পরিস্থিতি কি উত্তমের পথে কিছু? তোমার প্রশ্নের উত্তর দিয়ে যে আকাশবাণী আসার পথে যে অবস্থাটা দেখতে পেয়েছি তাতে মনে হলো এখনও কিছুদিন এই বর্ষার যে ঘ্যানঘ্যানানি একটা চলছে সেটা কিন্তু চলবেই। তবে তুমি যে উত্তম বার্তার কথা বললে সেটা শুনে আমার একটা ধাঁধার কথা হঠাৎ মনে এলো এবং সেই দিয়ে শুরু করতে ইচ্ছা করলো আজকের দিনটা। শুনি। হ্যাঁ, বলো তো চিনতে পারো নাকি আমি কার কথা বলছি? দেখি। সূর্য তরুণ পেরিয়ে গলি থেকে রাজপথে এক নায়ক এসেছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে ছোটি সি মুলাকাত করতে। বাংলা ছায়াছবির জলসাঘরে রাজা সাজার খেলায় কখনো তিনি হাত বাড়ালেই বন্ধু, কখনো অমানুষ, আবার ধরো কখনো ছদ্মবেশীর ভূমিকায় আমরা তাকে পেয়েছি। মানে তুমি বলছো বাঙালির মহানায়ক, ম্যাটিনি আইডল উত্তম কুমারের কথা? একেবারেই, মানে শুধু বাঙালির নয় মৌলি, আমার মনে হয় চলচ্চিত্র প্রেমী সকলের কাছেই বোধহয় তিনি মহানায়ক। একদমই তাই। আর শুরুটা কিন্তু ঠিক মহানায়ক সুলভ ভঙ্গিতে হয়নি। মানে বাংলা চলচ্চিত্রে তার একটা ট্যাগলাইন পড়ে গিয়েছিল ফ্লপ মাস্টার বলে, এবং সেখান থেকে একটা মোড় ঘোরানো গল্প তৈরি হলো। সেখান থেকে বাংলার এবং তথা ভারতীয় চলচ্চিত্রর ক্ষেত্রে সুপারস্টার হয়ে ওঠা তার প্রতিভা এবং পরিশ্রমকে মিশিয়ে। তার জীবনী যদি মৌলি আমরা পড়ি, একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, এবং এই যে প্রতিষ্ঠা পাওয়া বাঙালির শুধু না আপামর চলচ্চিত্র প্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া উত্তম কুমারে, এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। একেবারেই। চলো আমরা বরং তার কণ্ঠে কিছু সংলাপ শুনে নিই চলচ্চিত্র থেকে। সন্ন্যাসী রাজা। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না। তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছো কি? শ্বশুরমশাই দিতে রাজি হননি, তবে অন্য ব্যবস্থা হয়েছে। এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? এখানে একটু কমই চাইছিল না? কম চাইছিল? বঙ্কিম লিখেছেন যে সেকালে ছেলেরা বাপের সামনে গলা তুলতো না। না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি। আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো কাছে ঘরবর্তী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম, যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা পুরনো। আজকের দিনে সেটা অচল। আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। আজকের দিনে আমরা যার কণ্ঠ শুনলাম সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে, জনপ্রিয়তার একের পর এক শীর্ষ আরোহণ করতে করতে যিনি পৌঁছে গিয়েছিলেন কিংবদন্তির দুনিয়ায় এবং অভিনয়ের বেদিমূলে যিনি সঁপে দিয়েছিলেন নিজেকে, তার নাম উত্তম কুমার। বাঙালির হৃদয়ে চির আসীন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। আজ থেকে সূচনা হলো তাঁর জন্ম শতবর্ষের। 1926 সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন উত্তম কুমার। তার জীবন ছিল বর্ণময় ছবির মতো। এক এমন জীবন যাতে ছিল জিজ্ঞাসা এবং সমাধান দুটোই। এ জীবনকে প্রযোজক পরিচালকরা নানাভাবে আবিষ্কার করেছেন, কখনো রিলের মধ্যে, আবার কখনো রিয়েল লাইফে।
অভিনয় মানে তো শুধু সংলাপ বলা নয়, তাই না? বরং সংলাপের বাইরেও আরও একটা কিছু, এটাই ছিল উত্তম কুমারের মধ্যে। তাই তো তিনি অভিনেতা নন, শিল্পী। আর শিল্পী ছড়িয়ে পড়েন সর্বত্রই তার শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। দেখো ওই ঝিলিমিলি জলে সারা রাত আকাশে সমাজনী, এই মুখ জোছনায় অঙ্গ বিলিয়ে সোনা গল্প করি। তিনি চরিত্রকে নিজের মধ্যে ঢুকতে দিতেন না, নিজেই ঢুকে যেতেন চরিত্রের মধ্যে। একেবারে নতুন ধরনের অভিনয় ধারা তিনি বাংলা ছবিতে নিয়ে আসেন। তাই তো তিনি আজও বাঙালির হৃদয় জুড়ে, আজও অপ্রতিহত জনপ্রিয়তা তাঁর। 50-এর দশকের গোড়ায় 74.5 ছবিতে তিনি সাড়া জাগান। এরপর থেকে উত্তম সুচিত্রা জুটি বাংলা ছবির দর্শকদের মন কাড়তে থাকে। অভিনয় জীবনে বহু খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। উত্তম অভিনীত শতাধিক ছবির মধ্যে কিছু হিন্দি, তবে বেশিরভাগই বাংলা। রঙ্গমঞ্চেও তিনি অভিনয় প্রতিভার ছাপ রেখে গেছেন। কয়েকটি ছবি পরিচালনা করেন দক্ষতার সঙ্গেই। সঙ্গীত পরিচালনাতেও ছিলেন তিনি সমান দক্ষ। অভিনেত্রী সংঘ এবং শিল্পী সংসদের সভাপতিও ছিলেন তিনি। আজ সেই মহানায়কের জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আরও একবার, তাঁরই সংলাপ দিয়ে, সাহেব বিবি গোলাম ছায়াছবি থেকে। ষোলোশো 1990 সালের জব চারনকের কলকাতা, পাঠান আর মোগল আমল পেরিয়ে এসে ইংরেজের হাতে নতুন চেহারা জন্ম নিল। 19বিংশ শতাব্দীর শেষ দশকে একদিকে জমিদারদের আধিপত্য, খ্রিস্টান মিশনারিদের প্রচার, নতুন রাজনৈতিক চেতনা, ব্রাহ্ম ধর্মের আন্দোলন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাব, সবকিছু সমন্বয়ে কলকাতা তখন বাংলাদেশের প্রাণকেন্দ্র। তারও প্রায় 25 বছর পরে শহর তৈরি হচ্ছে নতুন চেহারা নিয়ে। বউবাজারের বনমালী সরকার লেন নিশ্চিহ্ন হয়ে গেল শহরের নতুন রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউর মধ্যে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমক মহলের দেওয়ান ভূমিপতি চৌধুরীর প্রাসাদ ভাঙবার হুকুম এলো ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কাছ থেকে আমার ওপরে। দেওয়ানের পৌত্র বাবুরা হিরণ্যমণি, বৈদুচ্যমণি, তাদের বাবুয়ানের কথা হারিয়ে গেল মহাকালের গর্ভে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস, যে বাড়ির ইতিবৃত্তের সঙ্গে আমার জীবনের ইতিহাস রচনা হয়ে গেছে, আজ তারই ফটকের সামনে আমি। অথচ যেদিন এই শহরের আকর্ষণে প্রথম কলকাতায় আসি, ভেতরে প্রবেশের অনুমতির জন্য 6 ঘন্টা আমাকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বুঝে রাখা। তিনি হারিয়ে যাননি কালের গর্ভে, তিনি রয়ে গেছেন আমাদের মনের মণিকোঠায়। আমাদের সকলের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। বাঙালির মহানায়ককে তাঁর জন্মদিনে আরও একবার শ্রদ্ধা, প্রণাম।